জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দ তৃতীয় খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব। আজকে আমার পাঠের বিষয়বস্তু ডাক্তার নৃপেন্দ্রচন্দ্র রায়। তিনি কুমিল্লা দুর্গাপুরের যে আশ্রম, সেখানে মানে অধুনা বাংলাদেশের অন্তর্গত, সেখানে তিনি যে প্রথম গিয়েছিলেন সেই সম্বন্ধে তার বর্ণনা আজ আমরা এখানে দেখব। জয়গুরু। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগে ফুলবাড়িয়া হইতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শন মানসে কুমিল্লা দুর্গাপুর আশ্রমের উদ্দেশ্যে রওনা হইলাম। ইহাই আমার কুমিল্লা দুর্গাপুর আশ্রম প্রথম দর্শন। নারায়ণগঞ্জ স্টেশনে গিয়া কুমিল্লার টিকিট কিনিয়া স্টিমারের দিকে যাইতেছি। ঠিক এমন সময় জেটির উপর দুর্গাচরণবাবুর শ্যালক শ্রী বিধুভূষণ নাগেশ্বরীর দেখা হইল। আমাকে দেখিয়াই বিধুবাবু বলিলেন, কোথায় যাইতেছেন? আমি বললাম, ঠাকুরের সঙ্গে দেখা করতে দুর্গাপুর আশ্রমে যাচ্ছি। বিধুবাবু বলিলেন, ঠাকুর তো এখন দুর্গাপুর আশ্রমে নাই, অমুক দিন চাটগা মানে চট্টগ্রাম রওনা হয়ে গিয়েছেন। আমি বলিলাম, আপনি ঠিক জানেন? বিধুবাবু বলিলেন, হ্যাঁ, আমি এইরূপ সংবাদই পেয়েছি। বিধুবাবুর মুখে এই প্রকার খবর শুনে হৃদয় দমিয়া গেল। তথাপি ভগ্ন হৃদয়ে স্টিমারে গিয়া উঠিলাম এবং অনবরত মনে মনে প্রার্থনা জানাইতে লাগিলাম, ঠাকুর, আশ্রমে গিয়ে যেন তোমার দেখা পাই। নারায়ণগঞ্জ হইতে স্টিমার ছাড়িয়া মুন্সীগঞ্জ স্টেশনে ভিড়িল। দেখিলাম একটি লোক রামপালের বিখ্যাত অমৃতসাগর কলা বিক্রয় করিবার জন্য স্টিমারের সিঁড়ি দিয়া দণ্ডায়মান। সুপক্ক এবং আকারে অতি বৃহৎ কলাগুলি দেখিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের নিমিত্ত কিনিবার জন্য হৃদয়ে দুর্জয় আকাঙ্ক্ষা জন্মিল। সঙ্গে সঙ্গে মনে হইল, ঠাকুর যদি আশ্রমে না থাকেন তবে কলাগুলি কার ভোগে দিব? যাই হোক, ক্রয় করাই সাব্যস্ত করিলাম এবং কতকগুলি কলা কিনিয়া ফেলিলাম। চাঁদপুর পৌঁছিয়া স্টেশনের ধারে গোয়ালন্দের সুবিখ্যাত একটি প্রকাণ্ড তরমুজও ঠাকুরের ভোগের উদ্দেশ্যে কিনিয়া ফেলিলাম। তরমুজটি কিনিবার পূর্বেও ভাবিলাম, কার জন্য কিনিতেছি? তিনি তো আশ্রমে নাই। কবে আশ্রমে ফিরিবেন তাহারও কোনো ঠিক ঠিকানা নাই। তবে কার জন্য কিনিতেছি? ঠাকুরের ভোগে না লাগিলে প্রাণে আরও কষ্ট হবে। যাই হোক, রেলে উঠিয়া সারা পথেই অনবরত মনে মনে প্রার্থনা করিতে লাগিলাম, ঠাকুর, আশ্রমে গিয়ে যেন তোমার দর্শন পাই। যথাসময় বেলা প্রায় 2টা-2:30টার সময় কুমিল্লা স্টেশনে পৌঁছিয়া এবং তথায় কোনো গাড়ি বা কুলি না পাওয়ায় ওই ভারী জিনিসগুলি স্বয়ং বহন করিয়া চলিলাম। একজন কুলিও তখন দুর্গাপুর হইতে যাইতে রাজি হইল না। ওই প্রকাণ্ড তরমুজটি কাঁধে লইয়া নেওয়াই এক প্রধান সমস্যা। তদুপরি অতগুলি কলা এবং নিজের কাপড় ও ছাতা, ওইগুলি হাতে ও কাঁধে করিয়া গ্রীবা বক্র করিয়া অতি কষ্টে পথ চলিতে লাগিলাম। তদুপরি প্রাণে আরও জ্বালা, ঠাকুর আশ্রমে নাই এই কথা মনে করিয়া। বেলা প্রায় 3টার সময় দুর্গাপুর আশ্রমে পৌঁছিয়া বাহিরের একখানি ঘরে গিয়া বসিলাম। এইখানেই বাহিরের লোকজনের থাকিবার ঘর। তখন নিকটে কোনো লোকজনকে না দেখিয়া প্রায় 20-25 মিনিট কাল ওই ঘরেই চুপ করিয়া বসিয়া রহিলাম। কেননা আশ্রমের নিয়মকানুন কিছুই জানি না, পাছে আমার ডাকাডাকিতে আশ্রমের শান্তি ভঙ্গ হয়, এই আশঙ্কায় আশ্রমবাসী কাহারও সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত চুপ থাকিয়াই বসিয়া রহিলাম। হঠাৎ দেখিতে পাইলাম তহসিলদার দাদা হুঁকা হস্তে, মানে তহসিলদার দাদা মানে যিনি রান্না বান্নার কাজ করেন, তহসিলদার দাদা হুঁকা হস্তে ও খড়ম পায়ে চট চট শব্দ করিতে করিতে এই ঘরের দিকেই আসিতেছেন। অপ্রত্যাশিতভাবে আমাকে দেখিয়া আনন্দের সহিত দ্রুত পদে ছুটিয়া আসিয়া আমাকে আলিঙ্গন করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কতক্ষণ হয় আসিয়াছি? আমি উহা বলিলে তিনি সবিস্ময়ে বলিলেন, এতক্ষণ যাবৎ এসেছেন, আশ্রমের ভিতর না গিয়া
এতক্ষণ একাকী এখানে চুপ করিয়া বসে রয়েছেন? আমি বলিলাম, বাহির হইতে দেখিলাম আশ্রমটির চতুর্দিকে বেড়া দিয়া ঘেরা আর একটি বাহিরের ঘর। আমি বিদেশী ও সম্পূর্ণ অপরিচিত। এ অবস্থায় কি করে অন্তর্বাটিতে প্রবেশ করি? আর কাহারও শান্তিভঙ্গ হয় এই আশঙ্কায় কাহাকেও ডাকিতে সাহস করি নাই। যাই হোক, অতঃপর আমি সভয়ে তহসিলদার দাদাকে জিজ্ঞাসা করিলাম, ঠাকুর চট্টগ্রাম হইতে কবে ফিরবেন? এ কথার মানে কি? তিনি তো আশ্রমেই আছেন। এই কথা শুনে আমি হাতে আকাশ পেলাম। আনন্দের আর সীমা রহিল না। তখন তহসিলদার দাদাকে বিধুবাবুর মুখাবত শ্রুত কথাগুলি বলিলাম। জানিলাম ঠাকুর তখন তার ঘরে নিদ্রিত আছেন। তহসিলদার দাদার সাহায্যে ওই জিনিসগুলি সহ আশ্রমের ভিতর প্রবেশ করিলাম এবং আসন ঘরে গিয়া বসিলাম। এই ঘরখানি পূর্বে পশ্চিমে লম্বা। ঘরগুলির ঠিক মধ্যভাগে দক্ষিণ দিকে প্রবর্ধিত আরও একখানি ছোট প্রকোষ্ঠ শ্রী গুরুব্রহ্মের আসন স্থাপিত। বেদির উপর পূজা হয়। উহার সন্নিকটে বেদির নিম্নে এক পার্শ্বে একখানি ত্রিশূল প্রথিত দেখিতে পাইলাম। এই বেদির পূর্ব দিকে শ্রী শ্রী ঠাকুরের আর একখানি বেদি আছে। এই বেদির উপর কৌশল ও তদুপরি ব্যাঘ্রচর্মের আসন বিছানো হয়। এই আসনে বসিয়া শ্রী শ্রী ঠাকুর ওই লম্বা ঘরে উপবিষ্ট দর্শনাকাঙ্ক্ষী লোকজনদের সহিত কথাবার্তা বলেন এবং উপদেশাদি দান করেন। এই আসন ঘরে ঢুকিয়াই ইহার মাহাত্ম্য ও শক্তি সকলেই অনুভব করিতে পারিতেন। এই আসন প্রকোষ্ঠ ও লম্বা হল ঘরটির মধ্যে একখানি পর্দা ঝুলানো থাকিত। শ্রী শ্রী ঠাকুর আসনে আসিয়া বসিবার পূর্বে পর্দাখানি উত্তোলন করা হইত। আমাদের গুরুভ্রাতা শ্রীযুক্ত বিপিনচন্দ্র নন্দী, ইনি আমারও কিছু পূর্বে ঠাকুরের কৃপাপ্রাপ্ত হন, বলিতেন যে যত টাকা ব্যয় করেই হোক এবং যত সুন্দর বাড়ি তৈরি করুক, আশ্রম নির্মাণ করুক না কেন, আশ্রম বলিতে দুর্গাপুর আশ্রম, এইরূপ আশ্রম আর হবার নয়। বাস্তবিকই এই আশ্রমের ভিতর ও বাহিরের দৃশ্যাবলী এতই মনোরম ও সাত্ত্বিক ভাবাপন্ন যে দেখিলেই প্রাণী সাত্ত্বিক ভাবের উদয় না হইয়া পারে না। কি এক অদৃশ্য শক্তিতে দেহ মন প্রাণ আপ্লুত হইয়া যায়। আমি বিনা খবরে এবং অসময়ে আশ্রমে পৌঁছিয়াছিলাম, সেই জন্য খাবার প্রস্তুত ছিল না। তহসিলদার দাদা উপদেশ বা হুকুম মতো তাড়াতাড়ি স্নান করিয়া তহসিলদার দাদার উপদেশ ও হুকুম মতো তাড়াতাড়ি স্নান করিয়া খিচুড়ি রান্না করিয়া তখনকার মতো আহার সারিলাম। বৈকালে নিদ্রা হইতে জাগরণের পর শ্রী শ্রী ঠাকুর পায়খানা হইতে আসিয়া হাত মুখ ধুইবার পর আসনে বসিলেন। আমি পদধূলি গ্রহণ করিয়া চরণ প্রান্তে উপবেশন করিলে ঠাকুর আমার এবং বাড়ির সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। আমাকে দেখিয়া ঠাকুর বলিলেন, বিশেষ আনন্দিত হইলেন এবং বলিলেন, আমার ও তহসিলদার মহাশয়ের মুখে তোমার কথা শুনে চিদানন্দ প্রায়ই বলিয়া থাকে যে নৃপেন্দা এই রকম হবে ও ওই রকম হবে ইত্যাদি। অর্থাৎ আমি কিরকমের লোক সেই সম্বন্ধে আমাকে না দেখিতেই চিদানন্দ দাদা একটি ধারণা করে ফেলেছেন। আমাকে দেখে চিদানন্দ দাদাজি কত খুশি তা বলবার নয়। যেই কয়দিন 3 দিন আশ্রমে ছিলাম, সারা দিন তাকে কাজে কর্মে ব্যাপৃত থাকিতে দেখিতাম। রাত্রে শ্রী শ্রী ঠাকুর শয়ন করিলে দুইজনে সারা রাত্রি গল্প করিয়া কাটাইতাম। কোনো কোনো দিন ভোরে কাকের ডাক শুনিয়া খেয়াল হইত যে ভোর হইয়াছে। এইবার আশ্রমে গিয়ে ভৈরবী মাকেও প্রথম দেখিলাম। আমাকে দেখে তিনি কত খুশি, তার কথা স্থানান্তরে বিশেষভাবে বলিবার ইচ্ছা রইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।